আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাবিলা রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করলেন রাষ্ট্রপতি। বেগম খালেদা জিয়ার মুক্তি। সারা দেশে নজিরবিহীন সহিংসতা, হামলা, লুট ও অগ্নিসংযোগ, নিহত শতাধিক। সে পাড়া মহল্লায় টিম গড়ে তোলা ছাত্র আন্দোলনের ফ্যাসিবাদ শেষ না হওয়া পর্যন্ত ঘোষণা। শেখ হাসিনা পদমী লীগের পতনে সারা দেশে আনন্দ মিছিল। শেখ হাসিনাকে আহ্বান আইজিপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। বঙ্গভবনের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বেশ কিছুদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম জিয়া। রাষ্ট্রপতির উপপ্রেস সচিবের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 1 জুন বই ছাত্র বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেওয়া আওয়ামী লীগ পতনের পর সংযোগ বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মী এবং পুলিশের ওপর হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। পুড়িয়ে দেওয়া হয় থানা ও পুলিশ ফাঁড়ি। এসব ঘটনায় বিভিন্ন জেলা থেকে প্রাথমিকভাবে অর্ধশতাধিক নিহতের খবর পাওয়া গেছে। শেরপুর ও সাতক্ষীরা জেলা কারাগার ভেঙে পালিয়ে গেছে কয়েকশো বন্দী। প্রতিনিধিদের তথ্যচিত্রে আশিকুর রহমানের রিপোর্ট। রাতে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খানের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। পরে 4 তলার একটি কক্ষ থেকে অজ্ঞাত 6 জনের দগ্ধ লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে দগ্ধ মরদেহগুলো সুমন খানের পরিবারের সদস্যের কেউ নয় বলে জানা গেছে। নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। ওই বাসভবন থেকে 4টি মরদেহ উদ্ধার করা হয়। পরে খোঁজ পেয়ে স্বজনরা গিয়ে লাশগুলো শনাক্ত করে নিয়ে যায়। সময় বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। মিছিল থেকে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের বাড়িতে ব্যাপক হামলা ও ভাঙচুর চালানো হয়। সন্ধ্যার দিকে শহরের কাঠপট্টি এলাকায় যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জুর বাসভবনে বিহরিয়ে দেয়। এরপরে কর্মীরা হাঁটায় আন্দোলন ঘটে উত্তেজিত আওয়ামী লীগের বাড়িরা কারাগার 20 জন কয়েদি ও হাজতি পালিয়ে গেছে। সোমবার সন্ধ্যার পর জেলখানায় হামলা ও ব্যাপক ভাঙচুর চালিয়ে এসব আসামিদের বের করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তবে পালিয়ে যাওয়া আসামিদের মধ্যে অনেকেই আজ সকাল থেকে সাতক্ষীরা জেলা কারাগারে এসে আত্মসমর্পণ করতে থাকে। শেরপুরে জেলা কারাগারে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় জেলা কারাগারে আটক থাকা 527 বন্দী পালিয়ে যায়। সোমবার বিকেল 4:30টার দিকে এ ঘটনা ঘটে। এছাড়া রাত থেকেই সরকারি বেসরকারি অফিস স্থাপনা ও আওয়ামী লীগ নেতাদের বাসায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ঝালকাঠি 2 আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর ঝালকাঠির বাসভবন থেকে বিদেশি মুদ্রাসহ প্রায় 5 কোটি টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। পুলিশ জানায়, রাত 12:30টার দিকে ঝালকাঠি শহরের রোনালসে রোডের আমির হোসেন আমুর বাসভবনে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে আগুন নেভাতে এসে ফায়ার সার্ভিসের সদস্যরা লাগেজ ভর্তি এই ডলার দেখতে পান। পরে বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানালে তারা এসে লাগেজ ভর্তি এসব টাকা উদ্ধার করেন। ব্যুরো রিপোর্ট,
এটিএন বাংলা। খুলনার কয়রায় বিক্ষুব্ধ আন্দোলনকারীদের পিটুনি ও দগ্ধ হয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি GM মহসিন রেজা সহ 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় চেয়ারম্যানের গুলিতে আহত হন 10 জন বিক্ষোভকারী। এই ঘটনায় চেয়ারম্যানের গাড়ি চালক আলমগীর হোসেন ও ব্যক্তিগত সহকারী মফিজুল ইসলামও নিহত হয়েছেন বলে কয়রা থানার ওসি মিজানুর রহমান নিশ্চিত করেছেন। ঘটনার 20 ঘণ্টা পর চেয়ারম্যান রেজার আত্মীয় স্বজন বেলা 11টায় বাড়ির বারান্দায় পড়ে থাকা তার লাশ গ্রামের বাড়ি গোবিন্দপুরে দাফন করেন। পুড়ে যাওয়া ভবনের ভেতরে আরও লাশ রয়েছে বলে জানা গেছে। এর আগে বিক্ষোভধরা মিছিল করে সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানের বাড়ি ও আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে। সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিকেল 3টার দিকে পলক তার ব্যক্তিগত 2 জন কর্মকর্তাকে নিয়ে বিদেশে যাবার চেষ্টা করলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়। পলকের 2 ব্যক্তিগত কর্মকর্তা নেপালে যেতে চেয়েছিলেন, তাদেরকেও বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থানের সময় বারবার ইন্টারনেট বন্ধ এবং তা নিয়ে নানা মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন পলক। এদিকে বিমানবন্দরে আটক হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। সরকার পতনের পর আত্মগোপনে চলে গেছেন আওয়ামী লীগের নেতারা। কেউ কেউ দেশ ছাড়তে পেরেছেন, অনেকেই দেশ ছাড়ার চেষ্টা করছেন। সারা দেশে পাড়া মহল্লায় সম্প্রীতি টিম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তাদের মতে সাম্প্রদায়িক সহিংসতা ও নাশকতা ছড়িয়ে ছাত্র জনতার অর্জনকে নস্যাৎ করতে একটি মহল চক্রান্ত চালাচ্ছে। ফ্যাসিবাদ ব্যবস্থা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগ্রাম চলবে বলেও জানান সমন্বয়করা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণায় আন্দোলনকে ভিন্ন খাতে নিতে সংখ্যালঘুদের উপর হামলা ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করা হচ্ছে জানিয়ে উদ্বেগ জানান। পতন সেটা কিন্তু আমরা নিশ্চিত করেছি, কিন্তু যে ফ্যাসিবাদী ব্যবস্থাটা রয়ে গেছে দেশে সেটা কিন্তু আমরা এখনো পুরোপুরি বিলোপ যেই ব্যাপারটা আছে সেটা কিন্তু আমরা এখনো করতে পারিনি। তার মানে যে ফ্যাসিস্টের সাথে জড়িত যারা সুবিধাভোগী ছিল তারা কিন্তু এখনো মানে সচেষ্ট রয়েছে এবং তারা কিন্তু তৎপর রয়েছে যে কিভাবে আমাদের একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা যায়, যারা সংখ্যালঘু আছে তাদের প্রতি নির্যাতন করা যায় কিংবা অন্য রাজনৈতিক মতাবলম্বী আছে তাদের প্রতি আমরা সহানুভূতিশীল না, এইরকম একটা ফ্রেমিং কিন্তু তারা করার চেষ্টা করবে, যেহেতু তারা ফ্যাসিবাদের সুবিধাভোগী ছিল। সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত সকল ছাত্র জনতার প্রতি আহ্বান থাকবে যে আপনারা প্রত্যেক পাড়ায় মহল্লায় সম্প্রীতি টিম গড়ে তুলুন এবং আমাদের যে সকল হিন্দু ভাই বোনেরা আছে তাদের সম্পদ রক্ষা করুন, তাদের মন্দিরগুলো যথাযথভাবে রক্ষার দায়িত্ব নিন। আমাদের পুরো বাংলাদেশ কিন্তু এখন অরক্ষিত। সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সহিংসতা হচ্ছে এবং আমাদের সংখ্যালঘু সম্প্রদায় তারাও তাদের জানমাল নিয়ে কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগতেছেন এবং আমাদের যে রাষ্ট্রীয় সম্পদ সেখানে কিনপাট হচ্ছে। এদের সাথে আমাদের যা ছাত্রছাত্রী এবং যারা জনতা আমাদের সাথে আন্দোলন করেছে তাদের বিন্দুমাত্র কোনো সংশ্লিষ্টতা নেই এবং আমরা বলতে চাই, মানুষকে আহ্বানও করতে আপনারা সংঘবদ্ধ হন, আমাদের জানমাল এবং আমাদের যে দেশীয় সম্পদ সকল কিছু রক্ষা করার দায়িত্ব এখন আমাদের। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অপর সমন্বয়ক নাহিদ ইসলাম গণমাধ্যমকে পাঠানো এক ভিডিও বার্তায় সহিংসতা প্রতিহত করতে ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান। এই ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছি এবং একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা করছি, তাকে নস্যাৎ করতে
বিভিন্ন শক্তি ইতিমধ্যে তৎপর হয়েছে এবং নানা ধরনের ষড়যন্ত্র এবং পরিকল্পনা করা হচ্ছে। আমরা মুক্তিকামী ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে এই বাংলাদেশকে ফ্যাসিবাদী রেজিম থেকে মুক্ত করার জন্য এবং একটি নতুন বাংলাদেশ, জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সকল ধরনের ষড়যন্ত্রকে নস্যাৎ করে প্রতিহত করার জন্য বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু সদা প্রস্তুত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি নানান জায়গায় লুটপাট, সহিংসতা এবং সাম্প্রদায়িক হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মুক্তিকামী ছাত্র জনতার প্রতি আহ্বান জানাচ্ছি যে এই ধরনের ঘটনাকে প্রতিহত করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, আমাদেরকে দায়িত্ব নিতে হবে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারবেন বলে আশা করছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ জানান। এই মুহূর্তে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা তার প্রথম কাজ হবে বলে জানান ডক্টর ইউনূস। বাংলাদেশে আন্দোলনকারীরা সারা দেশে অরাজকতা করছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 2024 সালে এসে নতুন করে স্বাধীনতা উপভোগ করতে গিয়ে তারা বাঁধ ভাঙা উচ্ছ্বাস প্রকাশ করছেন। বঙ্গবন্ধু মিউরাল ভাঙা সহ গণভবন ও সংসদ ভবনে অরাজকতার জন্য তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দায়ী করেন। বলেন, দীর্ঘদিনের অপশাসনের কারণেই মানুষ এমন আচরণ করছে। শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাওয়ায় দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে বিএনপি। এ সময় শেখ হাসিনাকে গ্রেপ্তার এবং 24 ঘন্টার মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সকল কারাবন্দীর মুক্তির দাবি জানানো হয়। ঝিনাইদহে জেলা বিএনপির আয়োজনে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের ওয়াজির আলী হাই স্কুল মাঠ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সরকারি বেসরকারি অফিস, দোকানপাট, বাড়িঘর ভাঙচুর সহ সকল সহিংসতা বন্ধে সবার প্রতি আহ্বান জানান বক্তারা। একই সাথে আইন নিজের হাতে তুলে না নিতে অনুরোধ জানানো হয়। সমাবেশ শেষে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন। বরিশালে বিএনপি অফিস চত্বরে বিজয় সমাবেশ ও আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সমাবেশের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগ দেয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার ও জেলা বিএনপির সাবেক সভাপতি এবায়দুল হক চান। ঝালকাঠিতে সরকারি মহিলা কলেজের সামনে থেকে মিছিল বের করেন জেলা বিএনপির নেতাকর্মীরা। পাশাপাশি গুম, খুন, হামলা, মিথ্যা মামলা দায়ের ও লুটপাটের জন্য শেখ হাসিনার বিচার দাবি করা হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। মিছিলের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। শেখ হাসিনার পতন উপলক্ষে নাটোরে আনন্দ মিছিল সমাবেশ করেছে বিএনপি। সকালে শহরের আলাইপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধান কানাইগঞ্জ বাস স্ট্যান্ডে সমাবেশ করে। সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান শাহিন সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। এতে ছাত্র জনতার আন্দোলনে আটক দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা। ফরিদপুর শহরের পরিবেশ শান্ত রাখতে জরুরি সভা করেছে জেলা বিএনপি। বেলা 12টার দিকে শহরের কাঠপট্টিতে জেলা বিএনপি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাসের আলী ঈসা। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ.কে.এম. কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আলী আশরাফ নান্ন, জুলফিকার হোসেন জুয়েল ও শহর বিএনপির সভাপতি এ.এফ.এম. কাইয়ুম। সভায় শহরের পরিস্থিতি শান্ত রাখতে নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়। একই সাথে যারা বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতা করার অপচেষ্টা চালাচ্ছে তাদের কঠোর হাতে দমনের ঘোষণাও দেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের মুখে আওয়ামী সরকারের পতন ঘটায় শেরপুরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও হামলা চালানো হয়। এতে শহর জুড়ে ব্যবসায়ীদের মাঝে ব্যাপক আতঙ্ক দেখা দেয়। সোমবার রাতে আরও লুটপাট ও হামলার ভয়ে শহরের বিভিন্ন সড়কে সংঘবদ্ধ হয়ে পাহারা দেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের এই
তাদের মাগফিরাত কামনা করছি। তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং আহত অবস্থায় বিভিন্ন স্থানে যারা চিকিৎসাধীন আছেন তাদের সকল প্রকার চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হবে। সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দকে পুলিশের সদস্য ও পুলিশের স্থাপনাসমূহে যাতে আক্রমণের ঘটনা সংঘটিত না হয় সেজন্য সকলকে আহ্বান জানানোর জন্য বিনীত অনুরোধ করছি। সেই সাথে পুলিশের স্থাপনাসমূহের নিরাপত্তা ও পুলিশের নিরাপত্তা নিশ্চিতকল্পে দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের অহর্নিশ সহযোগিতা করে যাচ্ছেন। বাংলাদেশ পুলিশের সদস্যবৃন্দের উত্থাপিত বিভিন্ন সমস্যা এবং দাবির যৌক্তিক সমাধানকল্পে সর্বোচ্চ প্রচেষ্টা করা হবে। বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে দৃঢ় মনোবল নিয়ে ধৈর্য সহকারে নিজের নিরাপত্তা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আশা করছি সকলের সহযোগিতায় দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে। আল্লাহ আমাদের সহায় হন, আমিন। দেশবাসীকে শান্ত থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন অতিরিক্ত আইজি AKM শহীদুর রহমান। রাজধানীতে পুলিশ অফিসার্স মেসের সংবাদ সম্মেলনে তিনি বলেন, জন আকাঙ্ক্ষা অনুযায়ী পুলিশকে গড়ে তোলা হবে। অন্তর্বর্তীকালীন সরকারে গঠিত হলে সাবেক সরকারের আজ্ঞাবহ সব পুলিশ কর্মকর্তাদের আইনের মুখোমুখি করে বিচার করা হবে বলে জানান পুলিশের শীর্ষ এই কর্মকর্তা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে ভেঙে পড়ে আইন শৃঙ্খলা ব্যবস্থা। শিক্ষার্থীদের বিজয়যাত্রার মধ্যেই ঢাকা সহ দেশের বিভিন্ন থানায় হামলা ও নাশকতা চালায় দুর্বৃত্তরা। পুলিশের অধস্তন কর্মচারী সংগঠনের হিসেবে হত্যা করা হয়েছে বহু পুলিশ সদস্যকে। এতে একটাই মনোবল হারিয়েছেন পুলিশ বাহিনীর সদস্যরা। পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও অন্যান্য কর্মকর্তারা আত্মগোপনে যাওয়ায় ভেঙে পড়েছে বাহিনীর শৃঙ্খলা। এমন অবস্থায় পুলিশ হত্যার বিচার চেয়ে 9 দফা দাবিতে কর্মবিরতি ঘোষণা করেছে পুলিশের সদস্যরা। ফলে থানায় মিলছে না কোনো ধরনের সেবা, সড়কেও নেই ট্রাফিক নিয়ন্ত্রণকারী পুলিশের সদস্যরা। এমন পরিস্থিতিতে মঙ্গলবার ইস্কাটনে পুলিশ অফিসার্স মেসে চাকরিচ্যুত ও পুলিশের নিগৃহীত কর্মকর্তাদের সাথে নিয়ে জরুরি এই সংবাদ সম্মেলন ডাকেন পুলিশ সদর দপ্তরে সদ্য সংযুক্ত অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমান। এতে তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় এখন পুলিশ বাহিনীর দেশবাসীর সহযোগিতা প্রয়োজন। আক্রান্ত যে থানা আছে সেখানে আমরা জানতে পেরেছি এখনো কিছু ডেড বডি আছে যেগুলো উদ্ধার করা প্রয়োজন এবং অনেক জায়গায় থানা ফাংশনাল নাই। তো এইগুলাকে আমরা খুব দ্রুততম সময় আমরা যাতে পুলিশের স্বাভাবিক কাজকর্মে ফিরে আসতে পারি, এই জন্য আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমরা পুলিশের সার্ভিং অফিসার উপস্থিত হয়েছি নিজেদের বিবেকের তাড়নায়, এবং এই কাজটি যাতে আমরা খুব দ্রুত সম্পন্ন করতে পারি সেই জন্য আমি আমাদের বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে আহ্বান জানাবো যে আপনারা অতি দ্রুত স্বাভাবিক পর্যায়ে ফিরে আসেন, স্বাভাবিক কাজকর্মে ফিরে আসেন, এবং আমরা যাতে জনগণকে যে সেবা দেওয়ার জন্য যে আমরা যে কমিটেড সেই সেবা যেন দিতে পারি। এবং এই ক্ষেত্রে আমি দেশবাসী এবং আমাদের যারা ছাত্র সমাজ, ছাত্র জনতা যারা এই বিপ্লব ঘটিয়েছে তাদেরকেও, আমাদেরকে এবং বিভিন্ন রাজনৈতিক দল সবাইকে আমি বিনীতভাবে এই কার্যক্রমে পুলিশের আজকের এই অবস্থায় আপনারা আমাদের দাঁড়ান এবং আমরা যাতে সক্ষমতা নিয়ে আমাদের আগের অবস্থায় ফিরে আসতে পারি সেই জন্য আমি আপনার সবার কাছে সহযোগিতা কামনা করছি। বিশৃঙ্খলা হলে দেশের মানুষের কষ্ট হবে এবং শিক্ষার্থীদের অর্জন বিনষ্ট হবে মন্তব্য করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
যাদের উপর সংক্ষুব্ধ তারা অনেকেই গোপনে বা পালিয়ে গেছেন, তাদের বিরুদ্ধে কি আপনারা আইনগত কোনো ব্যবস্থা নেবেন কিনা? এটা আপনার যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হচ্ছে, সেই সরকার গঠন করতে হলে সরকারের যে সর্বোচ্চ মহলে তাদের নীতি নির্ধারণী সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী ব্যবস্থা নিতে পারবো। দ্রুতই আমরা চেষ্টা করতেছি সম্মিলিতভাবে সবাই কাজ করে এই অবস্থা থেকে একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য। থানাগুলোকে জনসাধারণের সেবা দেওয়ার উপযুক্ত করে তুলতে সবার সহযোগিতাও চান পুলিশের শীর্ষ এই কর্মকর্তা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। পটুয়াখালীতে 11 দফা বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন জেলা পুলিশ সদস্যরা। দুপুরে পটুয়াখালী পুলিশ লাইন্সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের হত্যাকারীদের বিচার, নিরপেক্ষ পুলিশ গঠন, পদোন্নতির ক্ষেত্রে বৈষম্য বাতিল ও তদন্ত কেন্দ্রে নিরাপত্তা বেষ্টনী জোরদার করা সহ অন্যান্য দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন পুলিশ সদস্যরা। শেখ হাসিনার পদত্যাগের ঘোষণার পর থেকে সারা রাত ধরে রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের 8তলা ভবনের সবগুলো অফিস লুটপাটের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের অফিসের সামনে রাখা কয়েকটি গাড়ি সহ পুরো ভবনটি পুড়িয়ে দেওয়া হয়। ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয় আওয়ামী লীগ অফিস, মেয়র AHM খায়রুজ্জামান লিটনের বাসভবন, বোয়ালিয়া থানা, রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা সহ বিভিন্ন স্থাপনা। ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হিরণ ও তার গাড়ি চালক আক্তার হোসেনকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর শহরের কেন্দ্রস্থল পায়রা চত্বরে টাঙিয়ে রাখা হয়। সোমবার বিকেলে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বেলা 12টার দিকে আন্দোলনকারীরা শহরের স্টেডিয়াম পাড়ায় শহীদুল ইসলাম হিরণের বাড়ি ভাঙচুর করতে যায়। সে সময় হিরণ আন্দোলনকারীদের লক্ষ্য করে তার লাইসেন্স করা অস্ত্র দিয়ে গুলি ছোড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়। পরে আন্দোলনকারীরা তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি তার ব্যক্তিগত গাড়ি চালক আক্তারকে কুপিয়ে জখম করে। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় বাড়ির 3য় তলায় অবরুদ্ধ হয়ে পড়েন হিরণ। পরে আগুনে পুড়ে মারা গেলে আন্দোলনকারীরা ঘরের দরজা ভেঙে তার লাশ বের করে শহরের কেন্দ্রস্থল পায়রা চত্বরে পরে সেখান থেকে লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঝিনাইদহে সাবেক এক ছাত্রলীগ নেতার বাড়িতে আগুন দিতে গিয়ে পুড়ে মারা গেছে 2 আন্দোলনকারী। সোমবার বিকেলে কালীগঞ্জ উপজেলার ঢাকালে পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শেখ হাসিনার দেশত্যাগের ঘটনার পর বিক্ষুব্ধ জনতা কালীগঞ্জ উপজেলা শহরের ঢাকালে পাড়া এলাকায় জুয়েল নামের এক ব্যক্তির বাড়িতে আগুন দেওয়া হয়। এর মধ্যে রাব্বি ও জুয়েল নামের 2 আন্দোলনকারী ওই বাড়ির 2য় তলায় আগুন ধরাতে গেলে আর নিচে নামতে পারেনি তারা। ফলে সেখানেই পুড়ে তাদের মৃত্যু হয়। মৃত রাব্বির বাড়ি উপজেলার পয়লা ও মঞ্জুর বাড়ি খয়েরতলা এলাকায় বলে জানা গেছে। হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বানিয়াচং থানার SI সন্তোষ সহ 9 জন নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ সহ আহত হয়েছেন আরও শতাধিক। সোমবার দুপুর 12টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে বড় বাজার থেকে থানার দিকে আসতে থাকেন। এ সময় আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এ সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। আন্দোলন ইটপাটকেল ছুটতে থাকে। পুলিশ থানা ছেড়ে পালিয়ে গেলে এতে আগুন ধরিয়ে দেয় জনতা। এ সংঘর্ষে শিশুসহ 8 জন আন্দোলনকারী ও জনতার পিটুনিতে নিহত হন SI সন্তোষ। শেখ হাসিনার পদত্যাগের খবরের পর ফেনী 2 আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন হাজারীর 100 কোটি টাকার বাগান বাড়ি এবং পুরাতন বাড়িতে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে উত্তেজিত জনতা। এতে বাড়িতে থাকা বেশ কয়েকটি গাড়ি ভস্মীভূত হয়। সোমবার বিকেলে শহরের মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় জনরোষে নিজাম হাজারীর চাচাতো ভাই বাদল হাজারীর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর থেকে মাস্টারপাড়ায় নিজাম হাজারীর কাছারি বাড়ি ও পুরাতন বাড়িতে ভাঙচুর শুরু করে উত্তেজিত জনতা। এক পর্যায়ে তারা নিজাম হাজারীর বাগান বাড়িতে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় বাগান বাড়ি থেকে লোকজনকে জিনিসপত্র নিয়ে যেতে দেখা যায়। এর আগে বাড়ি
থেকে পালিয়ে যান নিজাম হাজারি। এছাড়া ফেনী থানা শহরের বাঁশপাড়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুসেন চন্দ্র শীলের কার্যালয়, পিটিআই স্কুল, ফেনী পৌরসভা, স্টেশন রোডের জেলা আওয়ামী লীগ কার্যালয়, দাগনভূঞা ছাগলনাইয়া থানা ও শহরের আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়। ফেনী থানায় হামলার আগে পালিয়ে যায় পুলিশ সদস্যরা। এ সময় বিক্ষুব্ধ জনতা থানা ভাঙচুর, অগ্নিসংযোগ ও কাগজপত্র পুড়িয়ে ফেলে। সেখান থেকে অস্ত্র লুট হবারও খবর পাওয়া গেছে। শ্রাবণে কাঙ্ক্ষিত বৃষ্টিপাত না হওয়ায় এবং সারের দাম বেশি হয় বিপাকে পড়েছেন ঠাকুরগাঁওয়ের আমন চাষিরা। সেচ দিয়ে আমনের চারা রোপণ করায় গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। কৃষি বিভাগও এই তাপদাহে পরামর্শ দিচ্ছেন সম্পূরক সেচের। এখন রোপা আমন চাষের ভরা মৌসুম চলছে। প্রচণ্ড তাপদাহে খেতে বেশিক্ষণ অতিরিক্ত সেচ দিয়ে ফসল বাঁচানোর চেষ্টা করছেন কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবার জেলায় 1,37,000 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ থেকে হবে 80,000 মেট্রিক টন। কৃষি করা তো পোষায় না, 600 মানুষ খাবার এখন খামো কি যে জিনিসের দাম। সপ্তাহে 14,000 টাকা খরচ হইতেছে। আমরা কি করব এখন? আকাশের পানি নাই। মজুরি দিব না, ঘন্টা ধরে পানি কিনবো না, হাল ভাড়া দিব না, সার বিচন কিনবো। এমন ধান ফলন ফলাতে গেলে প্রায় 900-1,000 টাকা পড়ে যাবে আমাদের। উর্বরতা শক্তি কমে যাচ্ছে, বৃষ্টির জন্য ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে। চুক্তি কিংবা বর্গা যাচ্ছে, নিজে আর আবাদ করতে পারতেছি না। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন